আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 26 এবং পিএইচএসসি 26 এবং 27-এ যারা শিক্ষার্থী আছো, গতদিনে তৃতীয় চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতির বেজ ও ভিত্তির পরে আজকে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির পরে আজকে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। প্রথম হলো পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয়টা হলো নন পজিশনাল বা অস্থানিক। তাহলে প্রথম পদ্ধতিটা হলো পজিশনাল বা স্থানিক, আর দ্বিতীয়টা হলো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা। স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হলো পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এটার ডেফিনেশন জানার আগে সহজ ভাষায় বলব। পজিশন শব্দের অর্থ অবস্থান। তার মানে যে সংখ্যা পদ্ধতিতে ওই সংখ্যাটির মান তার পজিশন বা অবস্থানের উপর ডিপেন্ড করে, সেই সংখ্যা পদ্ধতিটিকে আমরা বলবো পজিশনাল। আর যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির মান তার পজিশন বা অবস্থানের উপর ডিপেন্ড করে না, নন ডিপেন্ডেবল, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা প্রথমে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা প্রথমে বইয়ের ডেফিনিশনটা লিখি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বেস ও স্থানীয় মান থাকতে হয়। যে সংখ্যা পদ্ধতি প্রকাশে ওই সংখ্যা পদ্ধতি মৌলিক চিহ্ন পেজ ও স্থানীয় মান থাকতে হয়, বা যে সংখ্যা পদ্ধতি প্রকাশে ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন পেজ এবং স্থানীয় মান থাকতে হয়, সেই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে সংখ্যা পদ্ধতি প্রকাশে ওই পদ্ধতির তিনটা জিনিস দরকার। একটা হলো মৌলিক চিহ্ন, একটা হলো বেজ, আর একটা হলো স্থানীয় মান। মানে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে গেলে এই তিনটা অংশ থাকাই লাগবে, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো পজিশনাল সংখ্যা। তাহলে কয়টা জিনিস থাকা লাগবে? তিনটা: মৌলিক চিহ্ন, বেজ এবং স্থানীয় মান। তো অবশ্যই তোমরা স্থানীয় মান সম্পর্কে জানো। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি এরকম, ধরো আমি লিখলাম 25। কতদিনের বেজ বা ভিত্তি পড়েছিলাম, তাহলে ভিত্তিগত 10। তাহলে এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন? এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি অংশ, মানে পজিশনাল সংখ্যা। এটি একটি পজিশনাল সংখ্যা। কেন পজিশনাল সংখ্যা? একটা সংখ্যা পজিশনালের মধ্যে হলে
ওর তিনটা জিনিস থাকতে হবে, যে মৌলিক চিহ্ন, বেজ এবং স্থানীয় মান। তবে আমি শুরুর দিকে একটা বলছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে সহজ ভাষায় বোঝায় যে ওই সংখ্যা পদ্ধতির স্থান পরিবর্তন হলে মানও চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি এখানে যেটা এক্সাম্পল লিখছি 25, তাহলে দেখো এই সংখ্যার মান তার স্থানের উপর নির্ভর করে। আমার এককের ঘরে 5 আর দশকের ঘরে 2 আছে, তাহলে এককের 5 আর দশকের 2, এই 2 আর 5 মিলে হচ্ছে 25/25। এখন আমরা যদি এদের স্থান পরিবর্তন করি, অর্থাৎ 5 এর জায়গায় 2 কে আর 2 এর জায়গায় 5 কে নিয়ে আসি, তাহলে সেটা হয়ে গেল কত? 52। তাহলে কি মান একই থাকলো? থাকলো না। তাহলে এই সংখ্যাটিকে আমরা পজিশনাল সংখ্যা বলতে পারবো, কেননা এই সংখ্যার মানটা তার স্থানের উপর বা অবস্থানের উপর বা পজিশনের উপর নির্ভর করে। তাহলে আমরা এটা বুঝলাম। এখন ডেফিনেশনের সাথে মিলানো যাক। এখানে বলছে 25, 10 আর ভিত্তি হলো 10, এটি একটি পজিশনাল সংখ্যা। এটাকে কিভাবে প্রমাণ করা যাবে? দেখো 25 যার এককের ঘরে কত আছে? 5। তোমরা অবশ্যই একক দশক সম্পর্কে জানো। এককের ঘরে আছে 5। একক কোনটা? ডান থেকে প্রথমে এটা হলো এককের ঘর, আর পরেরটা হলো দশকের ঘর। তাহলে এককের ঘরে আছে কত? 5 এবং দশকে আছে 2। তাহলে এই সংখ্যাটিতে এটি যে একটি পজিশনাল সংখ্যা, সেটা কিভাবে প্রমাণ করব? কয়টা জিনিস লাগবে প্রমাণ করতে? 3টা, মৌলিক চিহ্ন, বেজ এবং স্থানীয় মান। দেখো মৌলিক চিহ্ন কি? মৌলিক চিহ্ন হলো সেটাই যেটা একটা সংখ্যা পদ্ধতিতে বেজ হিসাবে কাজ করে। তাহলে এই 25 যে সংখ্যাটা আছে, আমরা যদি স্থানীয় মান দিয়ে হিসাব করি, তাহলে দেখো এই 5 লিখলাম, এটা কোন ঘরে আছে? এককের ঘরে। একক মানে 1, তাহলে 5 এর সাথে কত গুণ হবে? 1। আর 2 আছে কিসের? দশকের ঘরে, তাহলে 2 ইন্টু দশক মানে হলো 10, তাহলে 10 দিয়ে গুণ করতে। তাহলে 5 আর 1 গুণ করলে 5, আর 10 গুণ 20, ওটা যোগ করলে হচ্ছে 25। তাহলে দেখো এখানে 25 সংখ্যাটি তিনটা জিনিস দিয়ে প্রমাণ করতে হবে, তাহলে এটা একটা পজিশনাল সংখ্যা হবে। ঠিক আছে, প্রথমে আমরা স্থানীয় মান দিয়ে দেখলাম যে স্থানীয় মান দিয়ে হিসাব করলে ওই সংখ্যাটি আসে, তাহলে অবশ্যই এটাকে আমরা পজিশনাল সংখ্যা বলতে পারবি। এখন আর একটা প্রমাণ বাকি, সেটা হলো বেস দিয়ে হিসাব করা। মৌলিক চিহ্ন আর বেস তো একই, বেস দিয়ে হিসাব করলেই হবে। দেখো আমরা এইটাকে আবার এভাবেও লিখতে পারি যে 25 ইন্টু এই সংখ্যাটির বেস কত লিখছি? 10, তাহলে বেস দিয়ে আমরা গুণ করবো। 2 ইন্টু 10 গুণ করলাম, করার পরে আমরা এখানে যেহেতু এটা এককের ঘরে অবস্থিত, তাহলে 10-এর উপর কত পাওয়ার দিলে তার মান হবে? এখন দেখো আমরা জানি আমরা চলকের অধ্যায় থেকে, সূচক ও লগারিদম অধ্যায় থেকে, সূচক ও লগারিদম অধ্যায় থেকে জানি কোনো চলকের উপরে পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তাহলে এখানে আছে 10 কে যদি আমরা কল্পনা করি, তাহলে 10-এর উপরে 0 দিলে তার মান কত হবে? 1 হবে। কেন 1 করতে হবে? কারণ এখানে আমাদের এককের ঘরে 1 থাকে। ঠিক আছে, এই কারণে 10-কে 10-এর উপরে এমন পাওয়ার বসাইতে হবে যাতে হিসাব করলে 1 আসে। এই কারণে এখানে আমাদের 10-এর উপরে পাওয়ার হিসেবে 0 বসানো লাগবে। তাহলে 5 ইন্টু 10-এর উপর পাওয়ার মানে 1, তাহলে 5 হচ্ছে। এখন ভাইয়া দেখো দশকের ঘর মানে কি? 10 থাকা লাগবে, তাহলে এখানে এমন পাওয়ার বসাইতে হবে যাতে হিসাব করলে 10-এ আসে। এই কারণে এখানে পাওয়ার আমরা 1 যদি দিই, তাহলে 10-এর উপরে 1 থাকলে ওইটার পাওয়ার 1 থাকলে 10-এ খেবে। তাহলে আমরা এখান থেকে 2 ইন্টু 10 লিখতে পারি, তাহলে হচ্ছে 20। এখানে যোগ করলে টোটাল দাঁড়াচ্ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এই সংখ্যাটি একটি পজিশনাল সংখ্যা তখনই হবে যখন স্থানীয় মান এবং বেস এই দুটা দিয়ে এই সংখ্যাটিকে প্রকাশ করা যাবে। তাদেরকে স্থানীয় মান দিয়ে প্রকাশ করলে যত আসে, বেস দিয়ে হিসাব করলেও তত আসে। এই কারণে আমরা বলতে পারবো এটি একটি পজিশনাল সংখ্যা। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা পজিশনাল কিনা সেটা কিভাবে প্রমাণ করবো সেটা শিখলাম। এরপরে আমরা নন পজিশনালে যাচ্ছি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি? নন শব্দের অর্থ না, পজিশনাল মানে পজিশন মানে অবস্থা। তার মানে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা মান তার পজিশন বা অবস্থানের উপর ডিপেন্ড করে না। কি বললাম? যে সংখ্যা পদ্ধতিতে
ব্যবহৃত সংখ্যার মান তার পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, সেই সংখ্যা পদ্ধতি হলো নন পজিশনের সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো আমরা এখন নন পজিশন সংখ্যা পদ্ধতি নিয়ে পড়বো। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখান থেকে আমরা সোজা কথা বলতে পারি যে সাংকেতিক চিহ্ন সমূহকে পাশাপাশি বসিয়ে, সাংকেতিক চিহ্ন সমূহকে পাশাপাশি বসিয়ে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়, সাংকেতিক চিহ্ন সমূহকে পাশাপাশি বসিয়ে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে সাংকেতিক চিহ্ন লাগে, সাংকেতিক চিহ্নগুলোকে পাশাপাশি বসালেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পাওয়া যায়। কিরকম? সংখ্যা পদ্ধতি আবিষ্কারের শুরুর দিকে প্রাচীন মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। সেই সংখ্যা পদ্ধতির নিয়ম ছিল যে কিছু সাংকেতিক চিহ্ন, মানে ধরো গাছের ছবি, তারপরে হলো মাছের ছবি, এরপরে কিছু বর্ণ মানে কিছু চিহ্ন, এগুলা দিয়ে ওনারা সংখ্যা প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নন পজিশনাল হায়ারোগ্লিফিক্স বলতে পারি এক্সাম্পল হিসাবে। হায়ারোগ্লিফিক্স এর পাশাপাশি আমরা এখান থেকে হায়ারোগ্লিফিক্স এর পাশাপাশি আমরা বলতে পারি রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি এগুলো হলো নন পজিশনাল, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে ওই সংখ্যার মান তার পজিশনের উপর নির্ভর করে না। যেমন রোমান সংখ্যায় আমরা জানি এটা দিয়ে 1 বোঝায়, এভাবে থাকলে 2 বোঝায়, তারপরে এই অংশ দিয়ে 4 বোঝায়। তার মানে এই সংখ্যা পদ্ধতিগুলাতে ওদের পজিশনের উপর কোনো মান নির্ভর করে না। আচ্ছা, তাহলে আমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে মোটামুটি জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ আছে সেই সংখ্যা পদ্ধতির প্রকারভেদে প্রবেশ করব। তো তোমরা একটু এটা লিখে নাও দ্রুত। এরপরে আমরা সংখ্যা পদ্ধতিতে প্রবেশ করি। সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে দুই প্রকার জানলাম, একটা হলো পজিশনাল, একটা হলো নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমরা বইয়ে দেখতে পাবা, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার আলোচনা করা আছে। প্রথম হলো বাইনারি, দ্বিতীয় হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার আলোচনা করছে। প্রথমে বাইনারি, এরপরে অক্টাল, এরপরে ডেসিমেল, আর শেষে আছে হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। আমরা ধারাবাহিকভাবে এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি। প্রথমে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি? বাই শব্দের অর্থ হলো 2, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2, সেই সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। অক্টাল, অক্টেট শব্দের অর্থ হলো 8, তাহলে অক্টাল মানে এর বেস হবে 8। দেশি অর্থ
দশমাংশ, তাহলে ডিসিগ্রি আমরা 10 মনে রাখবো, তাহলে এর যুক্তি হলো 10। আর হেক্সা, হেক্সা শব্দের অর্থ 6, হেক্স শব্দের অর্থ 6, আমরা এভাবে মনে রাখবো যে ডেসি শব্দের অর্থ 10। তাহলে এখানে দেখো হেক্স শব্দের অর্থ হলো 6 আর ডেসির অর্থ 10, তাহলে 10 আর 6 যোগ করলে হয় 16, তাহলে হেক্সাডেসিমেলের বেজ আমরা মনে রাখবো 16। তাহলে বেজ, তাহলে বেজের পরে মৌলিক চিহ্ন, মৌলিক চিহ্ন বা অঙ্ক। আচ্ছা, আমি একটু কয়েকটি মিশিয়ে দিই। এটা কি হবে অবশ্যই মৌলিক চিহ্ন, মৌলিক চিহ্ন কয়টি? দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 2টি, 0 এবং 1। অক্টালে মৌলিক চিহ্ন কয়টি? 8টি হবে অবশ্যই, 0 থেকে 7। ডেসিমেলে মৌলিক চিহ্ন হবে 10, 0 থেকে 9। হেক্সাতে মৌলিক চিহ্ন হবে 16টি, 0 থেকে 9। এর পরের গুলো আসলে সংখ্যা দিয়ে হবে না, এর পরে বর্ণ দিয়ে হবে। মাথায় রাখবো আমরা 10 এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, আর 15 হলো এফ। তাহলে ভাইয়া এখানে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল এদের গঠনটা মোটামুটি একটু কমন পেলাম, বাট হেক্সাডেসিমেলে মাথা রাখতে হবে যে 16টা চিহ্নের মধ্যে 0 থেকে 9, এখানে 10টা আর বাকি 6টা এফ। তাহলে 0 থেকে 9, 10, 11, 12, 13, 14, 16, তুমি হিসাব করলে দেখতে পাবে এখানে টোটাল 16টা আছে। তাহলে আমরা মাথায় রাখবো হেক্সাতে 10 বলতে এ কে বোঝায়, 11 বলতে বি কে বোঝায়, 12 বলতে সি কে বোঝায়, এভাবে ক্রমান্বয়ে। তো মৌলিক চিহ্ন হলো এগুলা, যেগুলা মৌলিক চিহ্ন সেগুলো কি অঙ্ক। তাহলে মৌলিক চিহ্নটা এগুলো অঙ্ক। তার মানে বাইনারিতে ব্যবহৃত অঙ্ক কয়টা? 2টা। হেক্সাতে 16টা, ডেসিমেলে 10টা। এবার মনে রাখ, আমরা উদাহরণ হিসাবে নিতে পারি, এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি এখানে, যেমন ধরো বাইনারি। আচ্ছা বেশ, তো লিখলাম না, একদম বেশি দিতে পারি। দেখো 101 বাইনারি, আর এখানে ধরো 175 অক্টাল, তারপরে হলো 159, এটা হলো ডেসিমেল। আর এক্সাম্পল ধরো 2A3, এটা হলো হেক্সা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে জিনিসটা শিখলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো তার মধ্যে বাই শব্দের অর্থ 2, এটা আমরা মনে রাখবো। তাহলে ওর অঙ্ক হলো 2টা, বেস 2। অক্টেট শব্দের অর্থ 8, এটা দিয়ে মনে রাখবো, ওর বেস হলো 8। হেক্স ডেসি শব্দের অর্থ 10, এটা দিয়ে মনে রাখবো 10। আর হেক্সাডেসিমেল, হেক্স মানে 6, ডেসি মানে 10, তাহলে 10 6 16, এটা দিয়ে মনে রাখবো ওর বেস হলো 16। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেলে মৌলিক চিহ্ন কয়টা? ওর বেস যত, মৌলিক চিহ্নের সংখ্যাও তত। তাহলে এখানে ব্যবহৃত মৌলিক চিহ্ন হলো 0 1, এখানে হলো 0 থেকে 7, 0 থেকে 9, আর এখানে 16-র মধ্যে 0 থেকে 9 আর 10 থেকে 15 পর্যন্ত এই বর্ণগুলো মনে রাখতে হয়। ঠিক আছে? তাহলে ভাইয়া আমরা এখানে এই সংখ্যাগুলো কিভাবে পেলাম? আমরা মাথায় রাখবো যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। যেমন দেখো বাইনারিতে, বাইনারিতে ব্যবহৃত অঙ্ক কয়টা? 2টা, 0 এবং 1। তাহলে আমরা বাইনারি যে সংখ্যা তৈরি করব সেই সংখ্যাতে 1 0 1 0 বা 0 1 1 0, অর্থাৎ শুধুমাত্র ওর রেঞ্জের মধ্যে যে 2টো অঙ্ক আছে এই 2টো অঙ্ক দিয়েই সংখ্যাটা তৈরি করতে হবে। এর বেশি, এর বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ 0-র নিচেও আসা যাবে না, 1-এর উপরেও যাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমরা এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যা বলতে পারবো। কিন্তু আমি যদি লিখি 1 2 0 1, তাহলে এটা বাইনারি সংখ্যা নয়। কেন? এই সংখ্যা পদ্ধতিতে অতিরিক্ত একটা অঙ্ক আসছে 2, কিন্তু ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক কয়টা? 0 এবং 1। এই কারণে এটা বাইনারি সংখ্যা। আশা করি বুঝছো। ঠিক অনুরূপ ভাবে এই অঙ্কগুলাতে, মানে এই সংখ্যা পদ্ধতিগুলাতেও ব্যবহৃত অঙ্ক যতটি,
ওই অঙ্কগুলার মধ্য দিয়ে সংখ্যাটা তৈরি করতে হবে, ওর বাইরে যাওয়া যাবে না। যেমন আমি যদি বলি অক্টাল সংখ্যা তৈরি করো, তাহলে তোমরা 0 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারো। যেমন ধরো আমি 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 7 নিলাম, 0 নিলাম, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 7 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই কয়েকটা অঙ্কের মধ্যেই অক্টাল সংখ্যাটা তৈরি করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যেমন আমি যদি দেখি 2, 3, 4, 8, 0 অক্টাল, তাহলে এটাও ভুল, কেননা এখানে 8 এই অঙ্কের মধ্যে নাই। ঠিক অনুরূপভাবে ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও ওদের ব্যবহৃত মৌলিক চিহ্নের বাইরে যাওয়া যাবে না, সেই কাজটা আমি বুঝছিলাম। এবং হেক্সাডেসিমেলে যেহেতু সংখ্যার পাশাপাশি বর্ণ আছে, এই কারণে ওর সংখ্যাটা তৈরি করতে গেলে সংখ্যার সাথে বর্ণও তৈরি করা যাবে, আবার সংখ্যা সংখ্যা তৈরি করা যাবে। ঠিক আছে, তো এই হলো সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এর বাইরেও আরো সংখ্যা পদ্ধতি আছে, সেগুলো আমরা নেক্সটে জানবো। এখন আপাতত আমরা কি 4 প্রকার সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। তাহলে এরকম নোট করে নাও। তাহলে এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা শিখবো। তাহলে এবার আমরা যে টপিকটা শিখবো, যেখান থেকে তোমাদের গ নাম্বার কোশ্চেন আসার সম্ভাবনা আছে গ এবং ঘতে, সেটা হলো সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা যাব। তাহলে আমাদের মেইন টপিক হলো সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরে প্রথম পার্টে আমরা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখবো সেটা হলো দশমিক থেকে অন্য যে কোনো, দশমিক থেকে বাকি তিনটে, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এখানে একটা জিনিস বলি যে তোমরা প্রায় দেখবা বইগুলোতে লেখা আছে যে দশমিক থেকে বাইনারি, অক্টাল আর হেক্সা, কিন্তু এটার বাইরেও তো সংখ্যা পদ্ধতি আছে, সেগুলো তো দিতে পারি। এই কারণে আমরা ডিক্লাইনটা লিখবো যে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি, দশমিক থেকে শুধু এই তিনটা না, অন্য যে কোনো, অন্য যে কোনো, এই এক্সাম্পলগুলো আমি দেখাবো পরে, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, পদ্ধতিতে রূপান্তর। তাহলে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কিভাবে করব আমরা, যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দুইটা পার্ট থেকে, আমরা মাথায় রাখবো যে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমি লিখলাম 502.17, এই একটা সংখ্যা লিখলাম, তাহলে এটা একটা, আমি বলতেছি এটা একটা পজিশনাল সংখ্যা। মাথায় রাখবো পজিশনাল সংখ্যা পদ্ধতির দুইটা পার্ট থেকে এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের বামে একটা অংশ থাকে, ডানে একটা অংশ থাকে। মাথায় রাখবো এই পয়েন্টটাকে আমরা দশমিক বলবো না, এই পয়েন্টটাকে বলবো রেডিক্স পয়েন্ট। কি বলবো? রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটাকে বলবো রেডিক্স পয়েন্ট। তো মাথায় রাখবো রেডিক্স পয়েন্টের বামের পার্টটাকে আমরা বলবো পূর্ণাংশ। বামের পার্টটাকে কি বলবো? পূর্ণাংশ। আর ডানের পার্টটাকে আমরা বলবো ভগ্নাংশ। তাহলে রেডিক্স পয়েন্টের বামের অংশ হলো পূর্ণাংশ আর ডানেরটা হলো ভগ্নাংশ। তো দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরে আমি দুইটা পার্টের নিয়ম শিখাবো। কেন? কারণ যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো দশমিক, দশমিকের একটা পজিশনাল সংখ্যা, এবং অন্য যেগুলোতে রূপান্তর করবো এগুলো পজিশনাল সংখ্যা। এই কারণে মাথায় রাখবো এখানে যেহেতু দুইটি পার্ট থাকে, তাহলে আমরা দুটি পার্টে আলাদা আলাদা করে সূত্র শিখবো। প্রথমে হলো পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে রুলসটা কি হবে? পূর্ণাংশের ক্ষেত্রে নিয়ম যে প্রদত্ত সংখ্যাটিকে, মানে প্রদত্ত দশমিক সংখ্যাটিকে, প্রদত্ত দশমিক সংখ্যাটিকে
যে সংখ্যায় রূপান্তর করব প্রদত্ত দশমিক সংখ্যাটিকে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব। প্রদত্ত দশমিক সংখ্যাটিকে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব। যতক্ষণ না ভাগফল শূন্য হয়। তাহলে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা এই নিয়মটা মনে রাখবো। তাহলে যতক্ষণ আমরা প্রদত্ত দশমিক সংখ্যাটিকে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব। কতক্ষণ ভাগ করবো? যতক্ষণ না তার ভাগফল শূন্য হয়। এরপর প্রাপ্ত মানগুলোকে সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এরপরে প্রাপ্ত মানগুলোকে সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। কি হবে? কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া। তাহলে আমরা এই নিয়মটা মনে রাখবো যে এরপরে প্রদত্ত দশমিক সংখ্যাটিকে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব যতক্ষণ না ভাগফল শূন্য হয়। এরপরে প্রাপ্ত মানগুলোকে এখানে একটা জিনিস অ্যাড করে দাও, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের রূপান্তর সম্পর্কে ডিসকাস করা হবে। ধন্যবাদ।